আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আর্থিক বিবরণী সাজেশনমূলক ধারাবাহিক ক্লাস টপ 10 সিকিউর দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা সমাধান করব। আমরা রাজশাহী বোর্ড 2025 এক নম্বর কোশ্চেনটা সমাধান করব। অবাক পৃথিবী লিমিটেড 10 টাকা মূল্যের তাহলে শেয়ারের দাম কত? 10 টাকা মূল্যের কতটি শেয়ার? 10,000টি শেয়ার। কতটি শেয়ার? 10,000টি শেয়ার। আচ্ছা, শেয়ার মূলধন শেয়ারের সংখ্যা কত? 8,000টি শেয়ার, প্রতিটি 10 টাকা করে। তাহলে শেয়ার হচ্ছে মূলধন কত টাকা? 80,000 টাকা। প্রথম কথা হচ্ছে শেয়ার মূলধন এটি কোন ধরনের হিসাব? শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের হিসাব। কি হিসাব? মালিকানা সত্ত্বের অংশ। শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব আমরা সবাই জানি। প্রাপ্য হিসাব হচ্ছে কি? একটি চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব কত টাকা আছে? 25,000। এবং চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব। এই 12,000 টাকা হচ্ছে চলতি দায়। 12 প্রদেয় হিসাব হচ্ছে কি? চলতি দায়। ইজারাকৃত সম্পদ 10 বছরের জন্য। ইজারাকৃত সম্পদ 10 বছরের জন্য। দেখো, ইজারাকৃত সম্পদ কত বছরের জন্য নিয়েছে? 10 বছরের জন্য নিয়েছে। ইজারাকৃত সম্পদ আছে কত টাকা? ইজারাকৃত সম্পদ হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকা কত বছরের জন্য? 10 বছরের জন্য। সো 10 বছর, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি আমরা, তো প্রতি বছরে অবলোপন করতে হবে কত টাকা? 900 টাকা। 900 টাকা। শূন্য শূন্য কাটা, তাহলে 10 বছরের জন্য 9,000 টাকা নেওয়া হয়েছে, তাহলে প্রতি বছর অবলোপন হবে কত টাকা? 900 টাকা। এটি একটি সমন্বয়, রেওয়া মিলের মধ্যে লুকায়িত সমন্বয়। কেন? কারণ এই ইজারা থেকে এই 900 টাকা অবলোপন একবার বাদ দিতে হবে, এবং এই 900 টাকা কি কি কাজ? এই 900 টাকা হচ্ছে অবলোপন। এই 900 টাকা হলো অবলোপন। অবলোপন কোথায় যায়? এই 900 টাকা একবার অবচয় অবলোপন পরিচালন ব্যয়ে যাবে। আয় বিবরণী কোথায় যাবে? পরিচালন ব্যয়। আর একবার কি করতে হবে? এই ইজারাকৃত সম্পত্তি থেকে এই 900 টাকা অবলোপনটা বিয়োগ করতে হবে। সো এইগুলোকে আমরা বলবো রেওয়া মিলের মধ্যে গুপ্ত বা লুকায়িত সমন্বয়। অর্থাৎ রেওয়া মিলের মধ্যে কি থাকতে পারে? সমন্বয় লুকায়িত থাকতে পারে। ক্রয় ও বিক্রয় হিসাব। ক্রয় হচ্ছে একটি কেমন হিসাব? ক্রয় হলো একটি ব্যয় হিসাব। বিক্রয় হলো কেমন হিসাব? বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। ভূমি ও দালান কোঠা আমরা জানি ভূমি ও দালান কোঠা একটি স্থায়ী সম্পদ। কলকব্জা এটিও কি? স্থায়ী সম্পদ। মজুরি খরচ এটি একটি কি হিসাব? ব্যয় হিসাব। কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। বেতন খরচ 11 মাস। দেখো, আমরা আয় বিবরণী প্রস্তুত করব একটি হিসাবকালের জন্য। সাধারণত জানুয়ারি থেকে ডিসেম্বর, এই যে একটি বছর, এটা হচ্ছে একটা সাধারণত হিসাবকাল, হিসাব বিজ্ঞানের ভাষায়। তাহলে বেতন দিতে হবে কত মাসের? একটি হিসাবকাল বা 1 বছরের জন্য। তো এখানে প্রদান করা হয়েছে কত মাস? 11 মাস। 11 মাসে কত টাকা? 22,000 টাকা। তো 22,000 টাকা কত মাসের জন্য দিয়েছে? 11 মাসের জন্য। প্রতি মাসের জন্য
বেতন খরচ 2000 টাকা, প্রতি মাসের জন্য বেতন খরচ কত টাকা? 2000 টাকা। তাহলে 11 মাস প্রদান করা হয়েছে, আরও প্রদান করতে হবে কয় মাস? 1 মাস। তাহলে 11 মাসের যদি 22,000 হয়, যোগ 1 মাসের কত টাকা? 2000 টাকা। তো 1 মাসে কত টাকা? 2000। তো 11 মাস প্রদান করা হয়েছে, অলরেডি 22,000 প্রদান করা হয়েছে, সাথে 1 মাসের বকেয়া 2, তাহলে টোটাল কত টাকা হবে? টোটাল বেতন খরচ হচ্ছে 24,000 টাকা। তাহলে 22,000 টাকা অলরেডি প্রদান করা হয়েছে, 2,000 টাকা প্রদান করা হয়নি, মানে বকেয়া। এইটা হলো বকেয়া। সো এই 24,000 টাকা হচ্ছে মোট বেতন। এই মোট বেতন কোথায় যাবে? পরিচালন ব্যয়। মোট বেতন কোথায় যাবে? পরিচালন ব্যয়। আর 2,000 টাকা এখনো পরিশোধ করা হয়নি, বকেয়া আছে, এটা হচ্ছে চলতি দায়ে যাবে। এই বকেয়া অংশ কোথায় যাবে? চলতি দায়ে যাবে। ভাড়া খরচ একটি কেমন হিসাব? ভাড়া খরচ একটি ব্যয় হিসাব। অনাদায়ী পাওনাও কেমন হিসাব? একটি ব্যয় হিসাব। পণ্য ফেরত, 4,000 টাকা পণ্য ফেরত, 3,500 টাকা পণ্য ফেরত। ক্রয় থাকে ডেবিট পাশে, ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে। সো 3,500 টাকা হলো ক্রয় ফেরত, 3,500 টাকা হলো কি ফেরত? ক্রয় ফেরত। আর 4,000 বিক্রয় থাকে ক্রেডিট পাশে, বিক্রয় ফেরত থাকে ডেবিট পাশে। এই 4,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত। আয়কর, এই আয়কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে। দেখো, আয়কর নিয়ে আলোচনাটা হলো এরকম। আয়কর, আমি পাশে একটু সাইড নোট করি, আয়কর নিয়ে কথা। আয়কর দুটো জায়গায় থাকতে পারে, রেওয়া মিলে থাকতে পারে, আবার সমন্বয়ে থাকতে পারে। তাহলে রেওয়া মিলও থাকতে পারে, আবার কোথায় থাকতে পারে বলতো? রেওয়া মিল এবং আয়কর, রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় আয়কর থাকতে পারে। মনে রাখবা, সাধারণত আমরা কি হয়, ধরো রেওয়া মিলের মধ্যে একটি মজুরি আছে, সমন্বয় বলছে মজুরি বকেয়া আছে, তাহলে সমন্বয়ের বকেয়া মজুরি রেওয়া মিলের মজুরির সাথে আমরা কি করি? যোগ করি, অগ্রিম থাকলে বিয়োগ করি। আবারও বলছি বিষয়টা, সমন্বয় এবং রেওয়া মিল, সমন্বয়ের যদি বেতন থাকে, বকেয়া বেতন থাকে, রেওয়া মিলের বেতনের সাথে সেটা আমরা যোগ করি, অর্থাৎ সমন্বয়ের আইটেমের সাথে রেওয়া মিলের ওই সংশ্লিষ্ট আইটেমের সাথে যোগ অথবা বিয়োগ করি। কিন্তু আয়করের ক্ষেত্রে রেওয়া মিলের আয়করের সাথে সমন্বয়ের আয়করের কোনো সম্পর্ক নাই। অন্য ক্ষেত্রে, বেতন মজুরির ক্ষেত্রে সমন্বয়ের গুলার সাথে আমরা রেওয়া মিলেরটার সাথে যোগ অথবা কি করি বলতো? বিয়োগ করি। কিন্তু আয়করের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আয়কর একটা হচ্ছে সমন্বয়ে থাকে 1 বছরের আয়কর, রেওয়া মিলে থাকে আর 1 বছরের আয়কর। অর্থাৎ সমন্বয় আছে আমরা নতুন পরবর্তী বছরের আয়করটা দেই, তাহলে সমন্বয় এবং রেওয়া মিল দুইটা 1 বছরের আয়কর থাকে না, দুইটা ভিন্ন ভিন্ন বছর আয়কর থাকে। সুতরাং এই আয়কর রেওয়া মিলের সাথে সমন্বয়টার কোনো যোগ অথবা বিয়োগ হবে না। তাহলে আয়করের ট্রিটমেন্টটা কি? রেওয়া মিলের যে আয়কর থাকে সেটা সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়। সংরক্ষিত আয় থেকে কি করতে হয়? সেটা বিয়োগ করতে হয়, বিগত বছর আয়কর। সমন্বয়ে থাকে নতুন আয়কর, অর্থাৎ সাধারণত দেখো, এই হলো হিসাবকাল হলো ডিসেম্বর, হিসাবকাল কি? ডিসেম্বর। তো আয়কর সাধারণত বছরের মাঝখানে দিতে হয়, এই জন্য চলতি বছরের আয়কর চলতি বছরে কখনো প্রদান করা যায় না। দ্যাটস ওয়াই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, রেওয়া মিলের আয়কর সহজ কথায় সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হবে। রেওয়া মিলের আয়কর থাকুক, আয়কর সঞ্চিতি থাকুক, আয়কর অথবা আয়কর সঞ্চিতি, রেওয়া মিলের আয়কর অথবা আয়কর সঞ্চিতি খাতায় নোট করে রাখবা। রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি এটা যোগ অথবা বিয়োগ হবে কোথায়? সংরক্ষিত আয়ে। আবারও বলছি, রেওয়া মিলে আয়কর অথবা আয়কর সঞ্চিতি এগুলো সংরক্ষিত আয়ের সাথে যোগ অথবা বিয়োগ হবে। ওকে। আর সমন্বয়ের যে আয়কর থাকবে সেটা নতুন আয়কর সঞ্চিতি। এই সমন্বয়ের আয়কর দুটো জায়গায় যাবে, সেটা হচ্ছে আয় বিবরণীতে কর পূর্ব মুনাফা থেকে বিয়োগ যাবে এবং চলতি দায়ের মধ্যে লিখতে হবে প্রদেয় আয়কর সঞ্চিতি, প্রদেয় আয়কর সঞ্চিতি। তাহলে সমন্বয়ের আয়কর কোথায় কোথায় যাবে?
আয় বিবরণীতে করপূর্ব মুনাফা থেকে বিয়োগ যাবে এবং চলতি দায়ে প্রদেয় আয়কর সঞ্চিতি নামে লিখতে হবে। তাহলে আয়করের ক্ষেত্রে রিয়ামিলের সাথে সমন্বয়ের কোনো সম্পর্ক নাই। সুতরাং তাহলে এটি কি করতে হবে, এটি হচ্ছে সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। এটি কি করতে হবে, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। তো আমরা দাগ দিয়ে রাখলাম, তো এটার সাথে এটা সম্পর্ক আছে। এরপর আসে লভ্যাংশ প্রদান। একটি কোম্পানি লভ্যাংশ প্রদান করে সংরক্ষিত আয় হতে। একটি কোম্পানি মুনাফার যে অংশ ধরে রাখে সেটা হচ্ছে সংরক্ষিত আয়, যেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে সেটা হচ্ছে লভ্যাংশ। সো কোম্পানি লভ্যাংশ কোথা থেকে দেয়, লভ্যাংশ দেয় হচ্ছে সংরক্ষিত আয় থেকে। সো লভ্যাংশ দেওয়ার ফলে সংরক্ষিত আয় কমে যায়। সো এটাও কি করতে হবে, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। আর সংরক্ষিত আয় হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। শেয়ার মূলধন সংরক্ষিত গেলে মালিকানা সত্ত্বেরই বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের একটি অংশ। ব্যাংক জমা হচ্ছে একটি চলতি সম্পদ, ব্যাংক জমা হচ্ছে একটি চলতি সম্পদ। তো এই ছিল আমাদের রিয়ামিল। এরপরে আসে সমন্বয়। সমন্বয় কি বলেছে দেখি। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 35,000 টাকা। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য কত টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 35,000 টাকা। আচ্ছা 35,000 টাকা এবং বাজার মূল্য কত, 50,000 টাকা। দেখো এখানে আমাদের ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের নাম কি, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এবং এই হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী চলতি সম্পত্তিকে সর্বদা কম দেখাতে হবে। রক্ষণশীলতা কথাটা নোট করে রাখো, এমসিকিউ তো কমন আসবে ইনশাল্লাহ দেখবা। রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্য, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি নিতে হবে। কেন নিতে হবে, কারণ রক্ষণশীলতা আমাদেরকে কি নির্দেশ দিয়েছে, চলতি সম্পদের একটি অংশ হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটিকে সর্বদা কি দেখাতে হবে, কম দেখাতে হবে। দ্যাটস ওয়াই আমরা দুটার মধ্যে কোনটা নিব, কমটা নিব। তাহলে এটা কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে আমরা নিব হচ্ছে এটা নিব না, কি অনুযায়ী, রক্ষণশীলতা অনুযায়ী পরীক্ষায় আসতে পারে এটা। মজুরি খরচ বকেয়া রয়েছে, মজুরি খরচ কি রয়েছে, বকেয়া রয়েছে। আচ্ছা তাহলে মজুরির সাথে রেয়ামিলের মজুরির সাথে কি হবে, দাগ দিতে হবে। আচ্ছা রেয়ামিলের মজুরির সাথে কি করতে হবে, দাগ দিতে হবে। এরপরে ভাড়া বাবদ 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে ভাড়ার সাথে দাগ হবে। এই যে সমন্বয়ের সাথে এবার রেয়ামিলের দুটি জিনিস, একটা হচ্ছে মজুরি আর একটা কি বলতো, একটা হলো ভাড়া। তাহলে মজুরির সাথে আর কিসের সাথে দাগ দিতে হবে, মজুরি এবং ভাড়ার সাথে দাগ দিতে হবে। তো দাগ দিই, মজুরি কোথায় আছে, এই যে দেখো মজুরি আছে। সো মজুরির সাথে সমন্বয় সম্পর্ক আছে। মজুরি আর একটা হচ্ছে কি বলতো, ভাড়া। আচ্ছা এই পাশেরটা একটু মুছে দিই। ওকে, এটা যখন বলেছি তোমরা তখন নোট করে নেবা। ওকে আচ্ছা, এরপরে আসি প্রাপ্য হিসাবের 1,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে গণ্য করতে হবে। প্রাপ্য হিসাবের কত টাকা, 1,000 টাকা। প্রাপ্য হিসাবের 1,000 টাকা অনাদায়ী পাওনা হিসেবে গণ্য করতে হবে। সমন্বয়ে যে অনাদায়ী পাওনা থাকে সেটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাব বাদ দেওয়ার পরে, প্রাপ্য হিসাব থেকে 1,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হবে, তৈরি করতে হবে। ক্লিয়ার, প্রথমে প্রাপ্য হিসাব থেকে 1,000 টাকা বাদ দিব, দেন অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। সো আমাদের কাজ হবে কার সাথে দাগ দিতে হবে, দাগ দিতে হবে অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনা সাথে দাগ দিতে হবে। আচ্ছা অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, এখন অনাদায়ী পাওনা এটা প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাবের সাথে কি হবে, দাগ হবে। সো আমরা একটু ক্যালকুলেশনটা করি। কত টাকা, 25,000 টাকা। আচ্ছা অঙ্ক করার সময় করতে পারি, আমরা এখনও করতে পারি। 25,000 টাকা। আচ্ছা অঙ্ক করার সময় আমরা ক্যালকুলেশনটা করব, দাগ দিয়ে রাখলাম শুধু, আমরা সবভাবে প্র্যাকটিস করে দেখাবো তোমাদেরকে। দালান কোঠা এর উপরে কয় পার্সেন্ট, 5%। কল কবজার উপরে কত পার্সেন্ট, 10%। সো কল কবজার উপরে হচ্ছে 10% এবং দালান কোঠার উপরে হচ্ছে কত পার্সেন্ট, 5%। তাহলে দালান কোঠা এবং কল কবজার সাথে আমাদের কি করতে হবে, দাগ দিতে হবে। দালান কোঠা এবং কল কবজার সাথে দাগ দিতে হবে। দালান কোঠা, এই যে ভূমি দালান কোঠা এবং কল কবজার সাথে অবচয় আছে, বিয়োগ করতে হবে। এরপর হচ্ছে শেয়ার প্রতি 2 টাকার লভ্যাংশ
প্রদান করতে হবে। দেখো লভ্যাংশ দুইভাবে ঘোষণা করা যায়, একটা হলো শতকরা হার দ্বারা, আর একটা হলো শেয়ার প্রতি, আর একটা হলো কি শেয়ার প্রতি। যখন পার্সেন্টেজ থাকবে তখন শেয়ার মূলধনের সাথে, যখন পার্সেন্টেজ থাকবে যে 10% লভ্যাংশ ঘোষণা করো, তখন মূলধনের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। আর শেয়ার প্রতি বললে শেয়ারের সংখ্যা, যতগুলো শেয়ার, শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি কি বলতো, লভ্যাংশ। তো এখানে বলছে শেয়ার প্রতি কয় টাকা, শেয়ার প্রতি হচ্ছে 2 টাকা। তাহলে শেয়ারের সংখ্যা কত, শেয়ারের সংখ্যা দেখো, শেয়ারের সংখ্যা হচ্ছে 10,000, তাহলে শেয়ারের সংখ্যা কত, 10,000। তাহলে 10,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার প্রতি প্রত্যেকটা শেয়ারকে 2 টাকা করে লভ্যাংশ দিব। তাহলে কত টাকা টোটাল লভ্যাংশ ঘোষণা করতে হবে, 20,000 টাকা। তাহলে এই লভ্যাংশটা কোথায় কোথায় যাবে, এটি সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে, সংরক্ষিত আয় থেকে একবার বিয়োগ করতে হবে এবং চলতি দায়ে লিখতে হবে। এবং কোথায় লিখতে হবে, চলতি দায়ে লিখতে হবে। ওকে, তাহলে কতে কি করতে বলেছে, মোট লাভ নির্ণয় করো। আচ্ছা, তাহলে কতে হচ্ছে আমাদের কি নির্ণয় করব, মোট লাভ। তাহলে আমরা মোট লাভ নির্ণয় করার জন্য ছক আঁকি। এই হচ্ছে আমাদের মোট লাভের জন্য ছক। ক নাম্বার, মোট লাভ নির্ণয়, মোট লাভ নির্ণয়, বিবরণ টাকা টাকা। এরপরে খ নাম্বারে আমাদের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, সংরক্ষিত আয় বিবরণী। আগের অঙ্কেও আমরা করেছি এটা, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী জাস্ট আমার সাথে যদি তুমি সবগুলা ক্লাস করো, তুমি বলতে বাধ্য হবা যে ভাই আর্থিক বিবরণী সব থেকে সহজ অধ্যায়। আমি চাপা মারতেছি কিনা তুমি একবার একটু দেখো, সবগুলা ক্লাস করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। খ নাম্বার, সংরক্ষিত আয় বিবরণী 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য। এরপরে আমাদের নির্ণয় করতে বলেছে আংশিক আর্থিক অবস্থার বিবরণী, আংশিক আর্থিক অবস্থার বিবরণী। তাহলে সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে বলেনি, আংশিক করতে বলেছে। ওকে, গ নাম্বার, আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2024। এখানে সমাপ্ত বছর লেখা যাবে না। ওকে, বিবরণ টাকা টাকা টাকা। তোমরা ভুলে অনেকে কি করো না, তাড়াহুড়োর কারণে প্রতিষ্ঠানের নাম লেখো না, এগুলো লেখো না, এগুলো কিন্তু লিখতে হবে। এটা কোন প্রতিষ্ঠান, অবাক পৃথিবী। সো আমরা এখানে কি লিখব, অবাক পৃথিবী, অবাক পৃথিবী। আচ্ছা,
অবাক পৃথিবী লিমিটেড, আয় বিবরণী আংশিক, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক লিখতে পারো যেহেতু সম্পন্ন করতে বলিনি। সো এখানে লিখবা 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছরের জন্য লিখতে হবে, কারণ আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি সম্পূর্ণ হিসাবকালের জন্য বা একটি সমাপ্ত বছরের জন্য। তাহলে আমরা শুরু করি, চলো। প্রথমে আসো শেয়ার মূলধন। শেয়ার মূলধন কোথায় যাবে? মালিকানা সত্ত্বে। সো মালিকানা সত্ত্ব কোথায় থাকে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মানে A=L+OE। তো আমাদের সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী করতে বলে নাই, দেখো শুধু কি করতে বলেছে? শুধু সম্পদ অংশ করতে বলেছে। সো যেহেতু সম্পদ অংশ বলেছে তার মানে কি এটির কোনো কাজ হবে না, এটা আমাদের লেখার সুযোগ নেই, এটা যাবে মালিকানা সত্ত্বের মধ্যে। বাদ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কোথায় থাকে? চলতি সম্পদে। তাহলে আমরা যাই, প্রাপ্য হিসাব কত টাকা? 25,000 টাকা। এর সাথে আবার দাগ আছে, প্রাপ্য হিসাব 25,000 টাকা। গ নাম্বারে চলে গেলাম। প্রাপ্য হিসাব 25,000, যেহেতু দাগ আছে 1 নাম্বার কলামে, যদি দাগ না থাকতো তাহলে 2 নাম্বার কলামে লিখতাম। এরপরে হচ্ছে আচ্ছা চলতি সম্পদ, আর শুরুতে আমরা লিখব কোম্পানি আইন অনুযায়ী প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ। ওকে, তো চলতি দায় আমাদের এখানে করতে বলে নাই, শুধু সম্পদ অংশ করতে বলেছে। সুতরাং আমাদের এই প্রদেয় হিসাব এটি আসবে না। কেন আসবে না? কারণ আমাদের দায় হিসাব করতে বলে নাই, শুধু সম্পদ অংশ করতে বলেছে, তাহলে এটা বাদ। তো প্রাপ্য হিসাবের সাথে দাগ আছে, তাহলে কি দাগ আছে এটা আমরা একটু দেখব। প্রাপ্য হিসাবের 1,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে, অর্থাৎ 1,000 টাকা আদায় করা যাবে না। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? 1,000 টাকা। অবশিষ্টের উপরে 5% সঞ্চিতি করতে হবে। তাহলে 1,000 টাকা প্রথমত এই অনাদায়ী প্রাপ্য হিসাবের উপরে নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 1,000 টাকা। তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব কত? অবশিষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে 24,000 টাকা। এর উপরে কত পার্সেন্ট? এর উপরে এই 24,000 টাকার উপরে 5% আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে। দেখো ভালো করে দেখো, 10% মানে কি? ডান দিক দিকে এক ঘর আগে দশমিক, তাহলে 10% কত হয়? 2400। তাহলে 10% যদি 2400 হয় তাহলে 5% কি? অর্ধেক। তাহলে 2400-র অর্ধেক কত হবে বলো তো? 1200 টাকা। ক্লিয়ার বিষয়টা? সো এই ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরের দরকার নাই। প্রথমে কি করবা? ধরো তোমাকে বললো 240 টাকার 5% কত, তাহলে তুমি 10% কি করবা? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দেবা। ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিলে সেটা 10%। সো 10% কত? 24 টাকা। সো 10% যদি 24 হয় তাহলে 5% কত? অর্ধেক, 12 টাকা হবে। সো 1200 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটোই বাদ দিতে হয়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 1200 টাকা, 1,200 টাকা। সো 24,000 থেকে 1,000 বাদ দিলে 23,000, 23,000 থেকে 200 বাদ দিলে কত হবে? 22,800 টাকা। 22,000 কত? 800 টাকা। আচ্ছা, তারপরে আসি দেখো প্রাপ্য হিসাব। এবার আসি ইজারাকৃত সম্পত্তি 10 বছরের জন্য। ইজারাকৃত সম্পত্তি কত বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে ইজারাকৃত সম্পত্তি কত টাকা? 9,000 টাকা। কত বছরের জন্য লিজ নেওয়া হয়েছে? 10,000 টাকা, 10 বছরের জন্য। তাহলে এক বছরে অবলোপন কত হবে? 900। সো প্রতি বছরে কি করতে হবে? অবলোপনটা বাদ দিতে হবে। 9,000 মাইনাস 900। তাহলে ইজারা সম্পদ 9,000 টাকা। যেহেতু দাগ আছে তাই আমরা 1 নাম্বার কলামে লিখলাম 9,000। দাগ না থাকলে আচ্ছা
তুমি চাইলে সরাসরিও লিখতে পারতা, কিন্তু সরাসরি থেকে এখানে দেখাই দাও 9000 মাইনাস অবলোপন, ইজারা সম্পদ মাইনাস অবলোপন। অবলোপন কত টাকা? 900 টাকা। 900 টাকা, 9000 থেকে 900 টাকা বাদ দিলে কত হবে? 8100 টাকা। আচ্ছা, এই অবলোপনটা আরেকবার কোথায় যাবে বলো? এই অবলোপনটা আরেকবার যাবে হচ্ছে পরিচালন ব্যয়, কিন্তু আমাদের এখানে পরিচালন ব্যয় প্রয়োজন নেই, কারণ পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি। আচ্ছা, এই নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও কি অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের সময় পরিচালন ব্যয় যাবে। তাহলে এটারও কাজ নাই কেন? কারণ আমাদের এখানে পরিচালন ব্যয় করতে বলে নাই। ওকে, তাহলে ইজারাকৃত সম্পত্তির কাজ ওকে, 10 বছরের কাজ। ক্রয় ও বিক্রয়, ক্রয় ও কি বলতো? বিক্রয়। সো ক্রয় কত টাকা, বিক্রয় কত টাকা, আমাদের মোট লাভ নির্ণয় করতে বলছে। মোট লাভের সূত্র কি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। সো আমাদের আগে বিক্রয় লিখবো ক নাম্বারে। বিক্রয় কত টাকা আছে? বিক্রয় হচ্ছে 1,25,000 আর ক্রয় হচ্ছে 60,000 টাকা। 1,25,000 আর হচ্ছে 60। তাহলে প্রথমে আমরা লিখবো বিক্রয়। 1,00,000 কত টাকা? 25,000 টাকা। বলো বিক্রয় কত টাকা? 1,25,000 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করবা, দেখো পণ্য ফেরত, এখানে কি ছিল? পণ্য ফেরত। দেখো এই পণ্য ফেরত কি করতে হয়? ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ দিতে হয়, বিক্রয় ফেরতটা বিক্রয় থেকে বাদ দিতে হয়। তাহলে এইটা ওয়ান কাইন্ড অফ কি বলতো? এই পণ্য ফেরতটাও ওয়ান কাইন্ড অফ গুপ্ত সমন্বয়ের মতো চিন্তা করবো। তাহলে ক্রয়ের সাথে একটা দাগ দিবা এবং কি বিক্রয়ের সাথে একটা দাগ দেবা, কারণ এই ফেরতগুলা এই ফেরতটা কি বলতো? ক্রয় থেকে বাদ এবং বিক্রয় থেকে বাদ। তো রেয়া মিলের মধ্যে যদি ফেরত থাকে তাহলে ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে দাগ দেবে, এটাকে বলবো গুপ্ত সমন্বয়। ওকে, তাহলে 1,25,000 থেকে ফেরত, দেখো 1,25,000 আর এটার সাথে ফেরত, বিক্রয় যে পাশে থাকে বিক্রয় ফেরত তার বিপরীত পাশে থাকে। 4,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত, 4,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে মাইনাস বিক্রয় ফেরত কত টাকা? 4,000 টাকা। তাহলে নিট বিক্রয় কত টাকা? 1,21,000 টাকা। 1,00,000 কত টাকা? 21,000 টাকা। আচ্ছা, এরপরে নিট বিক্রয় থেকে কি করবা? নিট বিক্রয় থেকে এখন বাদ কি? বিক্রিত পণ্যের ব্যয়, যেহেতু আমাদের মোট লাভ নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে শুরুতে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে, তারপরে ক্রয়। সো প্রারম্ভিক মজুত পণ্য কি কোথাও আছে? প্রারম্ভিক মজুত পণ্য এই অঙ্কে কোথাও নাই। সো প্রারম্ভিক মজুত পণ্য না থাকলে আমরা ক্রয় লিখব। সো ক্রয় কত টাকা? ক্রয় হচ্ছে 60,000 টাকা। ক্রয় যে পাশে থাকে ফেরত তার বিপরীত পাশে থাকে, তাহলে 60,000 টাকা আর ক্রয় ফেরত হচ্ছে 3,500 টাকা। ক্রয় দাগ দেওয়া আছে তাই এক নাম্বার কলামে 60,000 টাকা মাইনাস ক্রয় ফেরত। কত টাকা? ক্রয় ফেরত 3,500 মাইনাস ক্রয় ফেরত হচ্ছে 3,500। তাহলে 60,000 থেকে 3,000 বাদ দিলে 57, আর 57 থেকে 500 বাদ দিলে 56,500 টাকা। ওকে, তাহলে আমাদের ক্রয় বিক্রয়ের কাজ ওকে, দাগ দেওয়া ছিল সমন্বয়ের কাজ ওকে। এবার ভূমি দালান কোঠা কত টাকা? 40,000 টাকা। ভূমি ও দালান কোঠা 40,000 টাকা। সমন্বয় কি বলেছে? ভূমি দালান কোঠার উপরে 5%। ভূমি দালান কোঠার উপরে কত পার্সেন্ট? 5%। তাহলে দালান কোঠা হচ্ছে 40,000, 40,000-এর 5% অবচয় ধরতে হবে। ভূমি ও দালান কোঠা, ভূমি ও দালান কোঠা দাগ দেওয়া আছে 40, তাই এক নাম্বার কলামে। আর এখানে 5%, 40,000 টাকার 5% অবচয় ধার্য করতে হবে। 5%-এর জন্য কোনো ক্যালকুলেটর লাগবে না। কি করবা? ডান দিক থেকে একদম জাস্ট কি করবা? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিবা। তাহলে 10%-এর ভ্যালু কত হবে? 4,000 টাকা। আর 5% মানে কি? 10%-এর অর্ধেক। তাহলে 10%-এর অর্ধেক 4,000 অর্ধেক কত হবে? 2,000 টাকা। তাহলে অবচয় কত টাকা? অবচয় হচ্ছে 2,000 টাকা। সো 2,000 টাকা আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে
সম্পত্তির বহিঃমূল্য হবে 38,000। সো এটা থেকে আমাদের এখানে জায়গা নাই, তা আমরা ডানে লিখলাম, নিচে লেখার জায়গা নাই তাই ডানে লিখলাম, অবচয় বাদ দিলাম। সো এই অবচয়টা হচ্ছে আর একটা পরিচালন ব্যয়। এই 2,000 টাকা আর একবার কোথায় যেত? পরিচালন ব্যয় যেত। যেহেতু পরিচালন ব্যয় এখানে নির্ণয় করতে হবে না, সুতরাং এই কাজটা আর দরকার হবে না। এরপর স্থায়ী সম্পত্তি আর একটা কি আছে, সেটা হচ্ছে কল কবজা। কল কবজা কত? 60,000 টাকা। এই কল কবজার উপরে হচ্ছে 10%, 60,000 টাকার 10%, 60,000 টাকার কত পার্সেন্ট? 10%। কল কবজা 60,000 টাকা, যেহেতু এটার সাথে দাগ আছে তাই 1 নাম্বার কলামে 60,000 টাকার 10%। তো 60,000 টাকার 10% কত হবে? 60,000 টাকার 10% হবে 1 ঘর আগে 6,000 টাকা। তো 60,000 টাকা মাইনাস 6,000 টাকা, তাহলে এখানে নেট বহিঃমূল্য হবে 54,000 টাকা। তাহলে কল কবজা থেকে অবচয়টা কি নিচে বাদ দেবা, জায়গা নাই তাই উপরে লিখলাম। ওকে, কল কবজা গেল। এবার মজুরি খরচ। মজুরি খরচকে একটি প্রত্যক্ষ ব্যয়। মজুরি খরচ কত টাকা? 6,000 টাকা। মজুরি খরচ কত টাকা? 6,000 টাকা। এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয়। সো এখানে লিখতে হবে মজুরি খরচ। মজুরির সাথে দাগ আছে কিনা? হ্যাঁ, দাগ আছে। তাহলে দাগ থাকলে 1 নাম্বার কলামে 6,000, মজুরি খরচ 6,000 টাকা। এর সাথে সমন্বয়ের কি সম্পর্ক আছে দেখো। মজুরি খরচ বকে আছে 500 টাকা। মজুরি খরচ বকে আছে কত টাকা? মজুরি খরচ বকে আছে 500 টাকা। তার মানে 6,000 টাকা অলরেডি মজুরি হিসেবে প্রদান করেছো, আরও বকে মানে এই টাকাটা তুমি প্রদান করতে পারো নাই, ডিউ রাখছো। তো 6,000 টাকার সাথে আরও 500 টাকা বকেয়া থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। বকেয়া থাকলে যোগ করতে হয়। কেন? কারণ হচ্ছে মোট খরচ তোমাকে দেখাতে হবে, মোট 500 টাকা। তাহলে টোটাল 6,500। তার মানে 6,000 টাকা অলরেডি প্রদান করেছো আর 500 টাকা বকেয়া আছে, তাহলে মোট মজুরি খরচ হচ্ছে 6,500 টাকা। এই বকেয়া মজুরিটা হচ্ছে একটি চলতি দায় হিসাব। এই বকেয়া মজুরিটা কি হিসাব? চলতি দায়। যদি চলতি দায় নির্ণয় করতে মানে আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণটা করতে বলতো, তাহলে এই অংশটা আর একবার কোথায় যেত? চলতি দায়ে যেত। ওকে, আচ্ছা, তাহলে মজুরি খরচের কাজ শেষ, এর দাগ ছিল, ওটা কাজ ওকে। বেতন খরচ 11 মাস, বেতনের সাথে দাগ আছে। বেতন কত টাকা? 22,000 টাকা। বকে আছে কত টাকা? 2,000 টাকা। টোটাল কত হবে? 24,000 টাকা। সো বেতন কোথায় যায়? বেতন যায় হচ্ছে পরিচালন ব্যয়। তো এখানে আমাদের লাগবে না, কারণ ক নাম্বারে আমাদের কি নির্ণয় করতে বলছে? মোট লাভ। সুতরাং বেতন এখানে আসবে না। এবং বেতন খরচের এই 2,000 টাকা বকেয়া, এটা আবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। সো আমাদের চলতি দায় নির্ণয় করতে বলে নাই, এটাও লাগবে না। এবং আমাদের এই 2,000 টাকা এবং টোটাল 24,000 টাকা, এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়। সো এটাও আসবে না। কেন আসবে না? কারণ আমাদের এখানে পরিচালন ব্যয়ের কোনো দরকার নেই। তাহলে বেতন পুরোপুরি বাদ, এটার কোনো কাজ এই অঙ্কে নাই। কিন্তু আমরা শিখে রাখলাম কোথায় কি হয়। ভাড়া হিসাব। ভাড়া হচ্ছে একটি কি হিসাব? পরিচালন ব্যয় হিসাব। ভাড়া কত টাকা? 6,000 টাকা। ভাড়ার সাথে কি সমন্বয় আছে? ভাড়ার বাবদ 3 মাস অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে দেখো, ভাড়া বাবদ 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে ভাড়া এখানে আছে কত টাকা? ভাড়া এখানে আছে কত? ভাড়া আছে তোমার হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা বলেছে 3 মাস অগ্রিম প্রদান করা হয়েছে। 3 মাস, তো 12 মাস যোগ 3 মাস অগ্রিম, মোট 15 মাসের টাকা দিছে। বলো কত মাসের টাকা দিছে? 15 মাসের। ভাড়া হিসাব 6,000 টাকা। অঙ্কে বলেছে এই 6,000 টাকার মধ্যে, এই 6,000 টাকার মধ্যে ভাড়া বাবদ যে 6,000 টাকা, এখানে বলা আছে 3 মাসের অগ্রিম আছে। কয় মাসের অগ্রিম? সো চলতি বছরের খরচ হচ্ছে 12 মাসের আর 3 মাস হচ্ছে অগ্রিম। তাহলে টোটাল ভাড়া প্রদান করেছে 15 মাসের। চলতি বছর বাবদ 12 মাস এবং অগ্রিম হচ্ছে 3 মাস। তাহলে 6,000 টাকা এখানে কয় মাসের ভাড়া আছে বলো? চলতি 12 মাস প্লাস অগ্রিম হচ্ছে 3, তাহলে এখানে 15 মাসের ভাড়া লুকায়িত আছে। তো 15 দিয়ে ভাগ দিলে 1 মাসের বের হবে আর অগ্রিমটা বাদ দিয়ে দিতে হবে। আমার খরচ দেখাতে হবে শুধু চলতি বছরের এই 12 মাসের খরচ দেখাতে হবে, এই অগ্রিমটা বিয়োগ করতে হবে। তো আমরা 3 দিয়ে গুণ দিলে আমাদের 3 মাসের কি হবে? 3 মাসের অগ্রিমটা বের হবে। 15 দিয়ে 60 কাটলে 4 15 60, 4 দিয়ে 3 গুণ করলে হবে 12। এখানে শূন্য ছিল, তাহলে কয়টা? 2টা। তাহলে কত হবে? 1200 টাকা। কত টাকা হবে? 1200 টাকা। 1200 টাকা হচ্ছে অগ্রিম।
তো এই ভাড়াটা যাবে পরিচালন ব্যয়, ভাড়া কোথায় যাবে? পরিচালন ব্যয়। আর অগ্রিম ভাড়া একটি চলতি সম্পদ। বলো অগ্রিম ভাড়া একটি কি হিসাব? চলতি সম্পদ হিসাব। সো এই 1200 টাকা আরেকবার কোথায় যাবে? চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অগ্রিম ভাড়া কত টাকা? 1200 টাকা। অগ্রিম ভাড়া হচ্ছে 1200 টাকা। তাহলে ভাড়ার কাজ শেষ, ভাড়া পরিচালন ব্যয় যাবে, ওটা বাদ। অনাদায়ী পাওনা কোথায় যাবে? রেয়া মিলের অনাদায়ী পাওনা আছে পুরাতন অনাদায়ী পাওনা, এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ে যাবে। যেহেতু আমাদের পরিচালন ব্যয় নির্ণয় করতে বলে নাই, সো এটার কাজ নাই, বাদ। পণ্য ফেরত ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। হ্যাঁ, আমরা এটা করেছি। আয়কর, রেয়া মিলের আয়করের সাথে সমন্বয়ের আয়করের কি নাই বলতো? সম্পর্ক নাই। রেয়া মিলের আয়কর এর কাজ, রেয়া মিলের কাজ কয়বার হবে? একবার। তাহলে এই আয়করটা কি করতে হবে? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। লভ্যাংশ প্রদান সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। সো সংরক্ষিত আয়টা আমরা একটু লিখি। সংরক্ষিত আয় এটা হচ্ছে ক্রেডিট পাশে থাকে 44,500। সংরক্ষিত আয় 44,500। তাহলে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের 44,500। আচ্ছা, 44,500। এটা আমরা 2 নম্বর কলামে কেন লিখলাম? কারণ এর সাথে চলতি বছরের নেট লাভ কি করতে হয়? যোগ করতে হয়। আচ্ছা, সংরক্ষিত আয় 44,500। দেখো অঙ্কে বলে দিছে কর পরবর্তী মুনাফা ধরতে বলেছে কত? 56,700। তাহলে সংরক্ষিত আয় এর মানে কি? এই সংরক্ষিত আয় মানে হলো এর পূর্ব পর্যন্ত, মানে এই বছরের পূর্ব পর্যন্ত 44,500 টাকা ছিল। আর নতুন করে সংরক্ষিত আয় মানে কি? প্রত্যেক বছরের মুনাফা, মানে বিশদ আয় বিবরণীর লাস্টে কি বের হয়? কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। ওই নিট মুনাফাগুলাকে যেখানে দেখো আয় বিবরণীর আউটপুট কি? নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা জমা করলাম, এই বছরের মুনাফা জমা করলাম, পরের বছর মুনাফা জমা করলাম, পরের বছর মুনাফা জমা করলাম, যেখানে জমা থাকে সেই জিনিসটার নাম হচ্ছে সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয় বিগত বছর পর্যন্ত ছিল 44,500, আর এখন বলছে কি এই বছরে 56,700 টাকা ধরে নাও। তাহলে 56,700 টাকা এখন যোগ করে দিব। 56,700 টাকা, 56,000 কত টাকা? 700 টাকা। এটা হচ্ছে খ থেকে আনিত চলতি বছরের কর 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 পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। কর পরবর্তী মুনাফার আর এক নাম হচ্ছে নিট মুনাফা। সো কর পরবর্তী মুনাফা এটা কোথা থেকে আনিত? প্রশ্নে প্রদত্ত। আমরা বলতে পারি প্রশ্নে প্রদত্ত। ওকে, তাহলে 44 আর 56 কত? 60, 1,01,200, 1,01,200, 56,000, 1,01,200, 1,01,200 টাকা। ওকে, এবার এখান থেকে আমরা কি করব? বাদ বন্টন সমূহ। সো লাভ করলাম, এখন এই লাভের ভাগিদার, লাভের বিভিন্ন অংশ এখন শুধু বন্টন করতে থাকবো। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিব। হ্যাঁ, তারপরে কোনো জায়গায় স্থানান্তর করতে বলে শুধু স্থানান্তর করে যাব। সো লভ্যাংশ প্রদান কত টাকা? লভ্যাংশ প্রদান হচ্ছে 15,000 টাকা। লভ্যাংশ প্রদান 15,000। লভ্যাংশ প্রদান এবং আয়কর 5,000, লভ্যাংশ প্রদান কত? 15। দুটা কি করতে হবে? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। তো আয়কর 5, লভ্যাংশ প্রদান 15। আয়কর 5, লভ্যাংশ প্রদান। আয়কর 5, আয়কর কত টাকা? 5,000 টাকা। লভ্যাংশ প্রদান 15,000। লভ্যাংশ প্রদান কত? 15,000। ওকে, আয়করের কাজ গেল, লভ্যাংশ গেল, সংরক্ষিত আয় গেল। ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ। ব্যাংক জমা 11,700। ব্যাংক জমা 11,700 চলতি সম্পদ। ব্যাংক জমা 11,700 টাকা চলতি সম্পদে লিখলাম। সো আমাদের সমন্বয়ের কাজ কি ওকে না? সরি, রেয়া মিলের কাজ সম্পূর্ণ শেষ। সবগুলো কাজই আমরা কমপ্লিট করেছি। মূলধন, প্রাপ্যপদ, ইজারা, সমস্ত কাজ আমরা A to Z ধরে ধরে করেছি। এবার সমন্বয় একটু চেক দিব। সমাপনী মজুত পণ্য কোথায় যাবে বলো? চলতি সম্পত্তিতে আরেকবার
মোট লাভ নির্ণয়ে যাবে। কোনটা যাবে? ছোটটা। তাহলে 35,000 টাকা দুই জায়গায় আমরা কাজ করে আসি। তো চলতি সম্পদে সমাপনী মজুদ কত? 35,000 টাকা। সমাপনী মজুদ হচ্ছে 35,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, এবং এটা হচ্ছে কতে যাবে আর একবার। ওকে, কতে আমাদের সমাপনী মজুদ পণ্য কি করতে হবে? বাদ দিতে হবে। সমাপনী বিক্রয়যোগ্য থেকে সমাপনী মজুদ বাদ দিলে আমাদের মোট লাভ বের হবে। সো 35,000। তাহলে সমন্বয়ের কাজ দুই জায়গায় আমরা লিখে ফেললাম 35,000। মজুরি খরচ, বকেয়া মজুরির সাথে একবার যোগ হবে এবং চলতি দায়ে যাবে। সো আমাদের দুইটার একটা করে ফেলছি আমরা। এই যে ক নাম্বারে মজুরির সাথে আমরা যোগ করেছি। আর একবার এই 500 টাকা চলতি দায়ে যাবে, যেহেতু চলতি দায় আমাদের এখানে নির্ণয় করতে বলে নাই, সুতরাং এই অংশের আর কাজ নেই। বাড়ি ভাড়া বাবদ 3 মাসের অগ্রিম প্রদান। ভাড়া বাবদের কাজ কি? ভাড়া থেকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় তো নির্ণয় করতে বলে নাই, ওই অংশ হবে না। 3 মাসের অগ্রিম কত টাকা? 1200 টাকা। তাহলে অগ্রিম ভাড়া, এটা হচ্ছে চলতি সম্পদ, আমরা লিখেছি। প্রাপ্য হিসাবের 1000 টাকা অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে, করেছি আমরা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে সঞ্চিতি, এটাও আমরা কাজ করেছি। এবং বাকি অংশটার কাজ হতো পরিচালন ব্যয়, সেটা নির্ণয় করতে বলে নাই। দালান কোঠা কলকবজার অবচয় বাদ দিতে হবে এবং অবচয় লিখতে হবে পরিচালন ব্যয়, সেটা নাই, লিখি নাই। শেয়ার প্রতি 2 টাকা, এটার কাজ করতে হবে। শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। সংরক্ষিত আয় থেকে কি করতে হবে? বিয়োগ। কত টাকা? 20,000 টাকা। সংরক্ষিত আয় থেকে 20,000 টাকা বিয়োগ করতে হবে। প্রদেয় লভ্যাংশ, আচ্ছা এখানে আমরা ঘোষণাকৃত লভ্যাংশ লিখব। ঘোষণাকৃত লভ্যাংশ কত? 20,000। কারণ আমাদের লভ্যাংশ ঘোষণা করছে, এখনো প্রদান করে নাই। যেহেতু লভ্যাংশ ঘোষণা করছে, প্রদান করে নাই, তার মানে এটা কি একটা চলতি দায়। তাহলে এই 20,000 টাকা আর একবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। আর চলতি দায় তো নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা আসবে না। তাহলে আমাদের সমন্বয়ের কাজ কমপ্লিট। তো আমাদের এখন ক্যালকুলেশন করতে পারি। সো আসো আমরা ক্যালকুলেশনে শুরু করি। নিট বিক্রয় এত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কি করলাম? এগুলো যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের থেকে, হ্যাঁ, ক্রয় বকেয়া মজুরি টুজুরি এগুলো যোগ করে এখান থেকে কি করব? এই টাকাটা বিয়োগ করব। তাহলে বিক্রয়যোগ্য কত টাকা? 56,500 ক্রয়, আর 6,500 টাকা হচ্ছে মজুরি। তাহলে 63,000 বিক্রয়যোগ্য পণ্য। এই 63,000 থেকে এবার 35,000 টাকা সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হবে কত টাকা? 28,000 টাকা। এটা বাদ দিলাম, তাহলে কত হবে? 28,000 টাকা। এবার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে মোট লাভ। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ হবে 93,000 টাকা। সো আমাদের মোট লাভ হচ্ছে 93,000 টাকা। আমাদের মোট লাভ হচ্ছে কত টাকা? 93,000 টাকা। এবার আসো খ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী জেড টানবো। আমাদের এটা হচ্ছে সংরক্ষিত আয়ের শুরুতে ছিল, এরপরে করপূর্ব মুনাফা ছিল এত টাকা। এখন এখান থেকে বিয়োগ করতে হবে 40,000 টাকা। 40,000 টাকা। তাহলে 1,00,000, তাহলে 61,200 হচ্ছে আমাদের সমাপনী সংরক্ষিত আয়। সমাপনী সংরক্ষিত আয় 61,200। সমাপনী সংরক্ষিত আয় কত টাকা? 65,200 কেন? আচ্ছা, আমাদের কি দেখি তো কি লিখছি? 20,000 টাকা। হ্যাঁ লিখেছি, চেক করি। আয়কর 5,000, 15,000 লভ্যাংশ প্রদান। তাহলে 20,000 আর 20,000, 40,000।
আচ্ছা, সংরক্ষিত আয়ের জের কত? সংরক্ষিত আয়ের জের 40,500, 40,500 আর 56,700। বিশ, 20 হচ্ছে কত? 40। ওকে, আমাদের শেয়ারে দেখো, এখানে শেয়ার সংখ্যা ছিল, আমাদের শেয়ার সংখ্যা একটু ক্যালকুলেশনে বলেছে। এখানে আমরা সমন্বয় লেখার সময় 10 লিখেছি, এটা কি আসলে 10,000? এই বাম পাশে যাই আমরা, দেখো এখানে ছিল অনুমোদিত শেয়ার সংখ্যা, কত ছিল? অনুমোদিত শেয়ার ছিল এই 10,000 অনুমোদিত শেয়ার, এই 10,000 কি বলতো? অনুমোদিত শেয়ার। শেয়ার মূলধন এই যে 8,000 শেয়ার বলে দিছে কত টাকা? মূলধনের মধ্যে কত টাকা, কত শেয়ার আছে? 8,000 শেয়ার। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনের সময় এটা আমাদের ভুল হয়েছে। সো এটা আমরা কত লিখবো? এখানে শেয়ারের সংখ্যা হচ্ছে 8,000, শেয়ারের সংখ্যা কত? এখানে 8,000 শেয়ার। সো 8,000 শেয়ার যদি হয়, 8,000 শেয়ার ইন্টু 2, তাহলে 20 না হয়ে কত হবে? 16,000 টাকা। তাহলে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ কত হবে? ঘোষণাকৃত লভ্যাংশ হবে হচ্ছে এখানে 8,000 শেয়ার ইন্টু হচ্ছে শেয়ার প্রতি লভ্যাংশ কত? 2 টাকা। সো 2 টাকা যদি হয়, সো এখানে আমাদের 20 হবে না, এখানে হবে কত টাকা? 8 দুগুণে 16,000, 16,000। তো 16,000-এর 20, 30, 36,000 টাকা। তাহলে আমাদের এখানে হবে 36,000 টাকা। ওকে, এখানে হবে 36,000 টাকা। তাহলে 36,000 টাকা হলে এখানেও চেঞ্জ হবে। 36,000 টাকা 1,01,200 মাইনাস 36, 36,000, তাহলে হবে 65,200। তাহলে আমাদের 65,000 কত হবে? 65,200 হচ্ছে আমাদের সমাপনী সংরক্ষিত আয়। এরপর গ নাম্বারে কি বলেছে? মোট সম্পদ নির্ণয় করতে, শুধু সম্পদ অংশ নির্ণয় করো। সো গ নাম্বারে আমাদের মোট সম্পদ নির্ণয় করব। তার মধ্যে এইটুকু হচ্ছে স্থায়ী সম্পদ, এটুকু কি বলতো? স্থায়ী সম্পদ। সো স্থায়ী সম্পত্তিগুলো যোগ করি। 8,100 যোগ 3,000, 38,000, 1, 2, 3 যোগ 54,000, তাহলে এখানে হবে 1,01,000, 1,00,000 কত? 100। এবার চলতি সম্পদগুলা কত কত? এটা হচ্ছে একটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব 22,800 যোগ 1,200 যোগ 11,700 যোগ 35,000। তাহলে টোটাল চলতি সম্পদ হবে 70,700। তাহলে কই গেল ক্যালকুলেশন? দুইশো অফ তাহলে 1,01,000 যোগ 70,700, তাহলে 1,70,000, 1,70,800। তাহলে আমাদের মোট সম্পদ 1,70,000 কত? 800 টাকা। আচ্ছা, এখানে যদিও 71 দেয়া আছে, এটা বইতে ভুল আছে। 1,70,800 এটা হচ্ছে
ভাড়াতে এরা ভুল করেছে, তাহলে উত্তর হবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কত 1,70,800। সো দ্যাটস অল। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা থাকবে জানি, আমিও সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ খুব দ্রুতই ভিডিও দেওয়ার জন্য। এবং আর্থিক বিবরণীর শেষে ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো খুব সহজেই পরীক্ষায় উত্তর করা যায়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 5টা করে সিকিউ দিয়ে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করবো যেগুলো পরীক্ষায় অল্প সময়ে দ্রুত উত্তর করা যাবে, সেগুলো 5টা অঙ্কের মাধ্যমে সিকিউর মাধ্যমে ভিডিও আকারে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।